দর্শক, শুরুতে যেমনটি জানাচ্ছিলাম, বাংলাদেশ অনূর্ধ্ব-20 ফুটবলের হেড কোচ জেরার্ড জোন্সকে নিয়ে কিন্তু চলছে ফুটবল প্রাঙ্গণে তীব্র আলোচনা সমালোচনা। কিছুদিন আগে গত বুধবারে কিন্তু আরেকজনের সাথে, তার সহকর্মীর সাথে কিন্তু হাতাহাতির একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে। সেটি নিয়ে আজকে আমাদের কিছু অ্যানালাইসিস রয়েছে, আরও কিছু অ্যানালাইসিস রয়েছে। চলুন আমরা দেখে নিই কি আছে। হাতাহাতি কাণ্ডের পর এবার নিরাপদ বোধ করছেন না বাংলাদেশ কোচ। দর্শক, যেমনটি জানাচ্ছিলাম, হেড কোচ বাংলাদেশ অনূর্ধ্ব-20-এর যে ফুটবল হেড কোচ রয়েছেন জেরার্ড জোন্স, তাকে নিয়ে কিন্তু সমালোচনা চলছে। তিনি বরখাস্ত হওয়ার একটি গুঞ্জন কিন্তু সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। তবে বাফুফে এবং জেরার্ড জোন্স কিন্তু সেটি, বাফুফে কিছু জানেনি এ বিষয়ে, তবে জেরার্ড জোন্স কিন্তু নাকচ করে দিয়েছেন এই খবরটি। কি হয়েছিল সেদিন আসলে? সেদিন রাতে হোটেল হলিডে ইনে তার সহকর্মীর সাথে কিন্তু তার কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতির পর্যায়ে চলে যায় এবং সেটি নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়ায় তিনি একটি পোস্ট করেছেন। সেটিতে কিন্তু তিনি উল্লেখ করেছেন এই অপ্রীতিকর ঘটনা, তার উপরে শারীরিকভাবে কিন্তু আক্রমণ হয়েছে, যেটি তার ক্যারিয়ারের প্রথম। এর আগে কিন্তু এমন কোনো ঘটনার সম্মুখীন তিনি হননি। তার সহকর্মীর সাথে যে হাতাহাতির ঘটনা হয়েছে, তিনি সেটির ছবি তুলে কিন্তু আসলে বাফুফেকে পাঠিয়েছেন। তবে তার কাছ থেকে প্রতিক্রিয়া কিংবা কোনো নিরাপত্তাজনিত কোনো ইস্যু তিনি আশা করেছিলেন, তবে বাফুফের পক্ষ থেকে কিন্তু কোনো বার্তা পাঠানো হয়নি। এতে কিন্তু তিনি আরও ক্ষুব্ধ হয়েছেন। তবে বেশ কিছুদিন আগে জেরার্ড জোন্স কিন্তু আরও একটি অভিযোগ করেছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের দিকে। সেটি কিন্তু ছিল তার পেমেন্ট, তার বেতন ভাতা যেটি রয়েছে সেটি কিন্তু আসলে বাংলাদেশ ফুটবল ফেডারেশন সময় মতো পে করছে না, যেটি নিয়ে কিন্তু তার দেশে যে পরিবার রয়েছে সেই পরিবার কিন্তু আর্থিক সংকটে পড়ছেন, এমন অভিযোগও তিনি তুলেছিলেন। তবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন সেই বিষয়টি ক্লিয়ার করে বলেছিলেন এমন কোনো ঘটনা কিন্তু ঘটেনি। বাংলাদেশ ফুটবল ফেডারেশন তার যে বেতন ভাতা সেটি কিন্তু সময় মতো তার ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করে। তবে এবারও যে ঘটনার কথা তিনি তুলেছেন সেটি আসলে কতটুকু সত্য সেটি নিয়ে তদন্ত চলছে এবং তিনি আসলে থাকছেন কিনা হেড কোচ হিসেবে দায়িত্বরত, সেটি এখন দেখার বিষয়। বাংলাদেশ অনূর্ধ্ব-20 দলের কোচ জেরার্ড জোন্স দাবি করছেন কর্মক্ষেত্রে তিনি শারীরিক হামলার শিকার হয়েছেন এবং এখন নিজেকে নিরাপদ মনে করছেন না। তাহলে তার দায়িত্বে থাকার বিষয়টি এখন যে ধোঁয়াশা তৈরি হয়েছে, সেটি কি আসলে তিনি নিরাপদ বোধ করছেন না এই বিষয়ে, নাকি আরও কিছু রয়েছে? আত্মরক্ষার জন্য তাকে 999 নম্বরে ফোন করে পুলিশ ডাকতে হয়েছিল বলে জানিয়েছেন জোন্স। তবে পুলিশ এখানে যে তেমন কোনো ঘটনা কিন্তু বড় ধরনের কোনো ঘটনা ঘটতে দেখেনি, এমনটা জানানো হয়েছে। বাফুফেকে আঘাতের ছবি পাঠিয়ে বিষয়টি জানানোর পরও সহায়তা বা সমর্থন পাননি বলে অভিযোগ তার। গোলকিপিং কোচ আতিকুর রহমান মিশুর সঙ্গে বিরোধের খবর অস্বীকার করে জোন্স দাবি করেছেন তাদের সম্পর্ক ভালো এবং একটি পক্ষ উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যা তথ্য ছড়াচ্ছে। দর্শক, যেমনটি জানাচ্ছিলাম, কিন্তু তার যে অপ্রীতিকর ঘটনা এবং তার সহকর্মীর যে কথা রয়েছে আতিকুর রহমান মিশুর সঙ্গে, তার কিন্তু কোনো ব্যক্তিগত কোনো ইস্যুস নেই। তারা কিন্তু একসাথে যে খেলোয়াড় গঠনের দায়িত্ব পালন করছেন সেখানে কিন্তু খুব ভালো সম্পর্ক তাদের। তারা কিন্তু একসাথেই হোটেলে থাকেন এবং ম্যাচের খেলোয়াড়দের তৈরিতে যে কার্যক্রম পরিচালনা করা দরকার সেটি কিন্তু তারা একসাথে কার্যক্রম পরিচালনা করে আসছেন। তবে তিনি দাবি করেছেন কিন্তু অন্য কোনো একটি প্রতিপক্ষ তাদের সম্পর্কের মধ্যে বিরোধ তৈরি করে আসলে এমন ঘটনা সামনে এনেছেন। তবে কি শুধু জেরার্ড জোন্স আর আতিকুর রহমান মিশুর সম্পর্ক, নাকি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বিরুদ্ধে চলছে এমন ষড়যন্ত্র? দর্শক, আরও কিছু স্লাইড রয়েছে আমাদের, চলুন পরবর্তীতে কি রয়েছে সেটি একটু দেখি। আতলেতিকো সমর্থকের রোশানোলে আলভারেজ, কি হতে পারে তার ভবিষ্যৎ? আতলেতিকো ছাড়তে চান আর্জেন্টাইন তারকা হুলিয়ান আলভারেজ। আতলেতিকো ছাড়তে চান হুলিয়ান আলভারেজ, তবে তিনি কিন্তু আর্সেনালে যাওয়ার যে গুঞ্জনটি রয়েছে সেটি কিন্তু এখনও নিশ্চিত নয়। বিপুল সংখ্যক অর্থ ব্যয়ে তাকে কিন্তু দলে ফেরানোর প্রস্তুতি চলছে। তবে তিনি কিন্তু ভিয়ারিয়ালের বিপক্ষে মাঠে নামার সময় তাকে দোধ্বনি দেন সমর্থকেরা। দর্শক, হুলিয়ান আলভারেজের সাথে যে আতলেতিকোর সম্পর্ক সেটি কিন্তু এখন টানাপোড়েনের মধ্য দিয়ে যাচ্ছে। শুধু ক্লাবের সাথে নয়, সমর্থকদের সাথেও কিন্তু তার সম্পর্কে একটি টানাপোড়েন লক্ষ্য করা যাচ্ছে। তবে কি ভবিষ্যৎ রয়েছে? ম্যাচ শেষে সমর্থকদের অভিবাদন না জেনে সরাসরি ড্রেসিং রুমে চলে যান তিনি। আলভারেজের সঙ্গে আতলেতিকোর সম্পর্ক কয়েক মাস ধরেই তিক্ত। তার স্বপ্নের গন্তব্য বার্সেলোনা, তবে আর্থিক সংকটে আছে কাতালান ক্লাবটি। হুলিয়ান আলভারেজের স্বপ্নের ক্লাব কিন্তু বার্সেলোনা। তবে বার্সেলোনার যে খবরটি সম্প্রতি জানানো হয়েছে, বার্সেলোনা তাকে কিন্তু কেনার মতো অর্থ ব্যয় করতে পারবে না, যার জন্যই তিনি হুলিয়ান আলভারেজ কিন্তু বার্সেলোনায় ভিড়তে চাইলেও তার পক্ষ থেকে, ক্লাবের পক্ষ থেকে কোনো বার্তা এখনও দেওয়া হয়নি।
তবে আতলেতিকো সরাসরি প্রতিদ্বন্দ্বী বার্সার কাছে তাকে বিক্রি করতে চায় না। আতলেতিকো আর বার্সেলোনা কিন্তু বরাবরই প্রতিপক্ষ এবং প্রতিপক্ষ ক্লাবের কাছে আসলে কোনোভাবেই কিন্তু খেলোয়াড় বিক্রি করতে চান না। বার্সায় যাওয়া সম্ভব না হলে আর্সেনালে হতে পারে আলভারেজের সম্ভাব্য গন্তব্য। বার্সার যে কথাটি আগেও বলছিলাম যে হুলিয়ান আলভারেজ কিন্তু বার্সেলোনায় যাওয়ার খবর এবং তিনি ইচ্ছা পোষণ করেছেন, তবে বার্সেলোনা হুলিয়ান আলভারেজকে কেনার মতো বিপুল সংখ্যক অর্থ ব্যয় করতে পারবে না। তবে যদি বার্সেলোনার গন্তব্য না হয় তাহলে কিন্তু আলভারেজের সম্ভাব্য গন্তব্য হতে পারে আর্সেনাল। দর্শক, আরও কিছু স্লাইড রয়েছে, চলুন পরবর্তীতে কি রয়েছে। সাভিনহোর বিকল্প এলিয়াসকে আনতে সম্মত ম্যানচেস্টার সিটি, নজরে গাকপো। সাভিনহোর বিকল্প হিসেবে পালমেইন্সের 22 বছর বয়সী অ্যালান এলিয়াসকে দলে ভেড়াতে সম্মত হয়েছে ম্যানচেস্টার সিটি। ট্রান্সফার ফি হিসেবে নিশ্চিতভাবে $4,37,00,000 অ্যাড অন সহ সর্বোচ্চ $4,67,00,000 খরচ করতে পারে ক্লাবটি। দর্শক, বিশ্বকাপ পরবর্তী বিভিন্ন ক্লাব কিন্তু ঢেরে তাদের দল সাজাচ্ছে আগামীর জন্য এবং বিপুল সংখ্যক অর্থ ব্যয়ে বিভিন্ন খেলোয়াড়কে যেমন দলে ভেড়াচ্ছে তেমন দলে থাকা প্লেয়ারকে বিক্রি করেও কিন্তু বিপুল সংখ্যক অর্থ কিন্তু তারা জমা করছেন এবং লিভারপুলের কোডি গাকপো দলে ভেড়ানোর আগ্রহ দেখিয়েছে সিটি। তবে এখনও দুই ক্লাবের মধ্যে কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি। গাকপোর সঙ্গে লিভারপুলে 5 বছরের চুক্তি রয়েছে। এলিয়াসকে সাভিনহোর সরাসরি বিকল্প হিসেবে দেখা যাচ্ছে। বাঁ পায়ের এই ব্রাজিলিয়ান ডান প্রান্তে খেলেন, ডিয়ারিয়েলের পাশাপাশি রক্ষণেও কার্যকর এবং উইং ব্যাক হিসেবেও খেলতে পারেন। দর্শক, আরও কিছু স্লাইড রয়েছে, আমরা একটু পরবর্তীতে চোখ রাখতে চাই। বিশ্বের সবচেয়ে দামি ক্লাব রিয়াল মাদ্রিদ। ব্র্যান্ড ফাইন্যান্স 2026 সালের হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী শীর্ষ ক্লাবের তালিকায় কিন্তু আবারও উঠে এসেছে রিয়াল মাদ্রিদের নাম। খুব বেশি শিরোপা না থাকলেও কিন্তু যে আর্থিক দিক দিয়ে কিন্তু রিয়াল মাদ্রিদ এখনও প্রথম স্থানটি এখনও কিন্তু ধরে রেখেছে। আমরা যদি একটু ব্র্যান্ড মূল্যগুলোর দিকে লক্ষ্য করি তাহলে কিন্তু দেখতে পাচ্ছি যে ক্লাবগুলো রয়েছে। রিয়াল মাদ্রিদ স্পেনের ক্লাব, ব্র্যান্ড মূল্য কিন্তু 240 কোটি ইউরো, যেটি কিন্তু $276,60,00,000। বার্সেলোনা স্পেনের ক্লাবের ব্র্যান্ড মূল্য $227,60,00,000 উল্লেখ করা হয়েছে। তার পরবর্তীতে যে দলটির নাম আমরা দেখতে পাচ্ছি আর্সেনাল, ইংল্যান্ডের ক্লাব, ব্র্যান্ড মূল্য $177,20,00,000। বায়ার্ন মিউনিখ রয়েছে পরবর্তীতে জার্মানির উল্লেখযোগ্য একটি ক্লাব, ব্র্যান্ড মূল্য $174,80,00,000। তারপরে কিন্তু দেখতে পাচ্ছি ফ্রান্সের পিএসজির নাম রয়েছে, ব্র্যান্ড মূল্য যার $173,40,00,000। তার পরবর্তীতে ইংল্যান্ডের ঐতিহ্য ম্যানচেস্টার সিটির নাম রয়েছে, ব্র্যান্ড মূল্য $158,60,00,000। এবং সর্বশেষ আমাদের তালিকায় দেখতে পাচ্ছি ম্যানচেস্টার ইউনাইটেড, ইংল্যান্ডের ক্লাবের মূল্য তালিকার যে সংখ্যাটি রয়েছে সেটি কিন্তু রয়েছে $147,20,00,000। দর্শক, আরও কিছু বিশ্লেষণ রয়েছে, আমরা দেখতে চাই। ম্যারাডোনার মৃত্যুর মামলায় তার বাবার ডাক্তারি পরীক্ষার প্রতিবেদন জমা দেওয়ার বিস্ময়কর ভুল। দর্শক, ফুটবল প্রাঙ্গণ, ফুটবল বিশ্বের যখন অন্যতম কোনো তারকার কথা বলতে চায় বা মনে করতে চায় তখন কিন্তু ম্যারাডোনার নাম সবার সামনে উঠে আসে। তার আসলে অবদান শুধু আর্জেন্টিনা তার ক্লাবের হয়ে নয়, আসলে ফুটবল বিশ্বে, ফুটবল প্রাঙ্গণে কিন্তু তার অবদান ভোলার মতো নয়। তিনি কিন্তু এখন পর্যন্ত মৃত্যুর পরও কিন্তু সেই স্থানটি এখনও কেউ দখল করতে পারেনি। সম্প্রতি তার মৃত্যুর পরবর্তীতে তিনি কিন্তু মৃত্যুবরণ করেন 25 নভেম্বর 2020 সালে এবং তারপর অভিযোগ ওঠে পরিবারের পক্ষ থেকে আসলে ভুল চিকিৎসার অভিযোগ, যেটিতে কিন্তু তদন্ত চলছে। এখন পর্যন্ত আসলে তদন্তের সমীকরণ সম্পন্ন করা হয়নি। সেটি কিন্তু আমরা একটু দেখতে চাই। আদালতে জমা দেওয়া মেডিকেল পরীক্ষার প্রতিবেদনগুলো ছিল। ডিয়েগো ম্যারাডোনার বাবার ভুল স্বীকার করেছে স্বাস্থ্য বীমা কোম্পানি সুইস মেডিকেল। সম্প্রতি তদন্তের যে বিষয়টি উঠে এসেছে সেটিতে কিন্তু যে মৃত্যুর কারণজনিত যে তদন্ত করার পর আসলে যে কাগজপত্র এবং ডকুমেন্টস জমা দেওয়া হয়েছে সেগুলোতে আসলে তার বাবার নাম উল্লেখ ছিল এমনটি কিন্তু সম্প্রতি এসেছে। তবে 7 জন চিকিৎসক কিন্তু রয়েছেন দায়িত্বরত যারা, তারা কিন্তু বিষয়টি অস্বীকার করেছেন। আসলে কেন এই মৃত্যুর কারণ কিংবা আসলে তার মৃত্যুর কারণ উল্লেখ করা হয়েছিল হৃদরোগজনিত কারণে কিন্তু তার মৃত্যু হয়েছে। তবে মৃত্যুবরণ করার কিছুদিন আগেই কিন্তু তার মস্তিষ্কের একটি অস্ত্রোপচার হয়েছিল এবং পরিবার সেই সূত্র ধরেই কিন্তু অভিযোগ তুলেছে আসলে ভুল চিকিৎসাজনিত এবং চিকিৎসার অবহেলার কারণে তার মৃত্যু হয়েছে, এমনটি কিন্তু হয়েছে। দর্শক, আমরা আরও একটু দেখতে চাই। আজকে কিন্তু ফুটবল নিয়ে বেশ কিছু অ্যানালাইসিস ছিল এবং সর্বশেষ আমার কাছে একটি ক্রিকেট নিয়ে কিছুদিন আগেই, যেটি 2-1 দিন আগেই কিন্তু অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার যে টেস্ট সিরিজ অনুষ্ঠিত হয়েছে
প্রথম ম্যাচে কিন্তু বাংলাদেশ ইতিহাস তৈরি করেছে এবং কিন্তু জিতে গেছে এবং দ্বিতীয় ম্যাচে কিন্তু বাংলাদেশ জিততে পারেনি। সেই নিয়ে আজকে আমাদের কিছু কথা হচ্ছে। ম্যাকাই টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে ইনিংস ব্যবধানে হেরেছে বাংলাদেশ। মাত্র দেড় দিনেই শেষ হয়ে যায় ম্যাচ। ১২৫ ওভারে ৩০ উইকেট পড়ায় পিচকে অদ্ভুত বোলার বান্ধব বলে সমালোচনা করেন ইংল্যান্ডের সাবেক পেসার স্টুয়ার্ট ব্রড। দর্শক, অস্ট্রেলিয়ার যে পিচ সেটি কিন্তু নিয়ে আসলে বিভিন্ন সমালোচনা চলছে ক্রিকেট অঙ্গনে। ইংল্যান্ডের পেসার স্টুয়ার্ট ব্রড কিন্তু আসলে অস্ট্রেলিয়ার যে পিচে খেলা হয়েছে, যে ডারউইন এবং ম্যাকাই দুইটি পিচ নিয়েই কিন্তু সমালোচনা করেছেন। আসলে অস্ট্রেলিয়া ক্রিকেট টিমের জন্যই কিন্তু এই পিচটি আসলে অনেকটাই ঝুঁকিপূর্ণ। সেখানে কিন্তু খেলা হয়েছে এবং পরবর্তীতে আমরা দেখেছি দ্বিতীয় ম্যাচটি কিন্তু ইনিংস ব্যবধানে অস্ট্রেলিয়ার কাছে হেরে গিয়েছে বাংলাদেশ। তবে বাংলাদেশের দুই ইনিংসে মাত্র ৬৪ ও ৯৫ রানে অল আউট। অস্ট্রেলিয়া একমাত্র ইনিংস করে ২১০ রান করে মিচেল স্টার্ক নেন ১০ উইকেটে।